হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। আজ আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের লেকচার 2 নিয়ে চলে এসেছি। লেকচার 1 তো আমরা একদম ডিটেলে করেছিলাম, কোনো রকম অসুবিধাই নেই। লেকচার 2তেও কিন্তু একদম ডিটেলে, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি উঠবো আস্তে আস্তে। তাহলে যতটা বলা যায় ততটা সব ইনফরমেশান দেবো, কিন্তু ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ বলবো। সো আমরা আজকে বেসিক্যালি যেই জিনিসগুলো করবো, একটা তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো, একটা দেখবো লস অফ মাস অ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কতগুলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেসিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। সো এই সব কটা জিনিস কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান দেখবো এখন। সো দেরি না করে স্টার্ট করছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম লেকচার 2। সো আমরা এই লেকচারটা একদম ভেরি বেসিক থেকে করব। দেখো, লেকচার 1 যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই বেসিক্যালি শুরু হবে। তাহলে লেকচার 1-এর শেষ কোথায় হয়েছিল হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্যারেক্টারিস্টিক্স। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দুটো ইম্পর্টেন্ট যে অবজারভেশন ছিল, একটা রিয়াকশন যে হচ্ছে সেটাকে রিভার্সিবল হতে হবে। আর রিভার্সিবল মানে আমরা এরকম সাইন দিয়ে দেখি, ঠিক আছে? তাহলে এইটা হলো রিভার্সিবল। তাহলে রিয়াকশনটাকে রিভার্সিবল হতে হবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড হতে হবে। তাহলে এই দুটো অবজারভেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এছাড়াও বাকি মানে টোটাল ছিল 5টা, বাকিগুলো তো ছিলই। ক্লোজ কন্টেনার হতে হবে, গিবস ফ্রি এনার্জি চেঞ্জটা 0 হতে হবে, সেগুলো নয় ছিল, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল এই দুটো। তাহলে এই দুটো অবজারভেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হলে রিয়াকশনটাকে রিভার্সিবল হতে হবে আর তাদের রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হতে হবে। সো আজকে তাহলে নতুন কি করব? আজকে আমরা গ্রাফিক্যালি জিনিসটাকে বুঝবো। ধরো আজকে আমাকে গ্রাফের মাধ্যমে যদি বোঝাতে হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে হয়, তাহলে গ্রাফের মাধ্যমে আমি কি করে ইকুইলিব্রিয়ামকে বোঝাবো, সেটাই হলো চ্যালেঞ্জ। তার মানে কিছু বেসিক পয়েন্ট, সেই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেই পয়েন্টগুলো মাথায় রাখলে ইজিলি আমরা গ্রাফের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিতে পারবো। সো এইখানে কিছু কি পয়েন্টস বলে কিন্তু মেনশন করা আছে। দেখো প্রথম পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্টস আর ম্যাক্সিমাম, বাট দ্য কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস আর মিনিমাম। দেখো, ইনিশিয়ালি মানে কি, যখন রিয়াকশনটা শুরু হয়েছে, অ্যাট দ্য বিগিনিং অফ রিয়াকশন, তার মানে যখন রিয়াকশনটা জাস্ট শুরু হয়েছে তখন কিন্তু রিয়াক্টেন্সই তো 100%। ইনিশিয়ালি শুরুতে তো আর প্রোডাক্ট হবে না, প্রোডাক্ট হতে তো কিছুটা টাইম লাগবে, তুমি কিছুটা টাইম দেবে, তারপর তো প্রোডাক্টে যাবে। তাহলে ইনিশিয়ালি কিন্তু পুরোটাই রিয়াক্টেন্ট ছিল। তাহলে রিয়াক্টেন্ট কিন্তু ম্যাক্সিমাম, প্রোডাক্ট মিনিমাম। তাহলে রিয়াক্টেন্ট ম্যাক্সিমাম মানে কি, আমি যদি 100 ভাবি তাহলে প্রোডাক্টকে ভাববো 0। তাহলে এটা হলো অ্যাট টি ইকুয়াল টু 0, টাইম ইকুয়াল টু 0, মানে ইনিশিয়াল কন্ডিশন। এইবার তুমি আস্তে আস্তে টাইম বাড়ালে, তাহলে টাইম বাড়ালে কি হবে, রিয়াকশনের মানে রেটটা বাড়লো, আস্তে আস্তে টাইমের সাথে সাথে রিয়াক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হতে থাকলো। তাহলে যত রিয়াক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হতে থাকলো, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কিন্তু কমতে থাকলো। কখন? যত তুমি টাইমটা অ্যালাউ করলে। সো তার মানে আমরা কি বুঝতে পারছি, একদম ইনিশিয়ালি রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম ছিল। যত আমরা টাইম বাড়ালাম, যত আমরা টাইম দিলাম, রিয়াক্টেন্ট আস্তে আস্তে প্রোডাক্টে গেল। আর যত রিয়াক্টেন্ট প্রোডাক্টে যাচ্ছে, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমছে। সাপোজ মনে করি না, যখন আমরা টি ইকুয়াল টু 0, তাহলে টি ইকুয়াল টু 0 মানে যখন শুরু করলাম রিয়াকশনটা, টি ইকুয়াল টু 0-তে আর যদি আমার 100-এর মতন থাকে, 100-এর মতন, তাহলে আফটার টাইমটি আমি মনে করি কত মনে করবো, ঠিক আছে, আবার 10 মিনিট, তাহলে 10 মিনিটের পর আমার আর কিন্তু কমে যাবে, তাহলে লেস দ্যান 100, ঠিক আছে, লেস দ্যান 100, ঠিক আছে। কত কমবে আমরা ওই নিয়ে আলোচনা করছি না, কমবে। তাহলে আর যদি কমে তাহলে কে বাড়বে, তাহলে নিশ্চয়ই পি বাড়ছে, তাহলে আর কমছে মানে প্রোডাক্ট বাড়ছে। এটাই আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে এই দুটো পয়েন্ট তো আমাদের জন্য একদম ক্লিয়ার। পয়েন্ট নাম্বার 3ও তো বললাম যে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজেস, তার মানে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট ডিক্রিজ মানেই তো কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজেস, তার মানে এইটা নিয়ে কোনো রকম ডাউট নেই। সো আমরা কি শিখলাম, একদম ইনিশিয়ালি রিয়াক্টেন্ট 100% থাকে, যত তুমি টাইম দেবে তত কি হবে, তত রিয়াক্টেন্ট আস্তে আস্তে প্রোডাক্টে গেল। সো রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমলো, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়লো। কিন্তু এইটা দেখতে পাচ্ছি একটা ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম মানে কি, রিয়াক্টেন্ট প্রোডাক্টে যাচ্ছে, প্রোডাক্টও আবার কিছুটা রিয়াক্টেন্টে ফিরছে। তাহলে এই যে রিয়াক্টেন্ট টু প্রোডাক্ট, প্রোডাক্ট টু রিয়াক্টেন্ট হতে হতে এমন একটা জায়গা থাকবে, এমন একটা জায়গা আসবে, যেই জায়গায় কিন্তু দুজনের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে ইকুইলিব্রিয়ামের মজাই হলো এইরকম কনস্ট্যান্টে। যখন আমাদের কোনো প্যারামিটার কনস্ট্যান্ট হয়ে যায়, সেটাকে কিন্তু আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম। সো এখানে কোন প্যারামিটার, এখানে কিন্তু কনসেন্ট্রেশন। তার মানে যখন কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট কিন্তু যখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ওদের যখন চেঞ্জ আর হচ্ছে না, ওই পয়েন্ট অফ টাইমে আমরা বলবো সিস্টেমটা কিন্তু ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে। সো এরকম 4টে পয়েন্ট আমাদের বোঝা হয়ে গেল। এইবার আমরা পরের স্লাইডে চলো দেখি, পরের স্লাইডে আমরা কি করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি। সো আমরা এখন নেক্সট স্লাইডে যাব। সো আমরা এখন 1 বাই 1 গ্রাফগুলো ড্র করব। আমরা তো অলরেডি কি পয়েন্টগুলো জেনে গেছি, গ্রাফগুলো ড্র করতে খুব সুবিধা হবে। তাহলে আমরা শুরু করছি এরকম একটা রিয়াকশন দিয়ে, সে এ ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ বি,
হলো। তাহলে এখানে দেখছি ইকুইলিব্রিয়াম মানে এটা একটা রিভার্সিবল রিয়াকশন, আর রিভার্সিবল রিয়াকশন মানে রেট অফ ফরওয়ার্ড হবে আবার রেট অফ ব্যাকওয়ার্ড, দুটো রেটই থাকবে। তাহলে এইটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হচ্ছে বি থেকে যেটা এ হচ্ছে। এবার হলো অ্যাট টি ইকুয়াল টু জিরো মানে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনে কি হবে, অ্যাট টি ইকুয়াল টু জিরো আমি যদি লিখি অ্যাট টি ইকুয়াল টু জিরো মানে ইনিশিয়াল যখন হচ্ছে রিয়াকশনটা জাস্ট সবে শুরু হয়েছে তখন তো বি থাকবেই না, আর বি যদি না থাকে তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে কি করে, ব্যাকওয়ার্ড রেটটা হবে কি করে। তাহলে শুরুটা যেটা হবে শুরুটা কিন্তু ফরওয়ার্ড দিয়ে শুরু হবে। দেখো এখানে জিরো, জিরোতে দেখো আমার ব্যাকওয়ার্ড রেটটা জিরোই আছে, আর ফরওয়ার্ড এরকম একটা সার্টেন এক্সটেন্টে ধরে রেখেছি। কিন্তু আফটার সার্টেন টাইম যদি যত টাইম অ্যালাউ করবে তুমি তত কি হবে, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কিন্তু আস্তে 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 কমে যাবে, কারণ কনসেন্ট্রেশন এ তো কমে যাচ্ছে, কনসেন্ট্রেশন অফ এ কমে তো বিতে কনভার্ট হচ্ছে। তাহলে যত এ বিতে কনভার্ট হচ্ছে তত কি হবে, তত রেট অফ ফরওয়ার্ড কমবে, রেট অফ ব্যাকওয়ার্ড বাড়বে। আফটার সার্টেন টাইম অ্যালাউ করলে রিয়াকশনটা হচ্ছে, সার্টেন টাইমে যাওয়ার পর কি হবে, আর এফ কমবে আর বি বাড়বে। এটা তো খুব স্বাভাবিক, কারণ এর কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, এ তো রিয়াক্ট্যান্ট সাইডে আছে, আর বি এর কনসেন্ট্রেশন বাড়ছে, বি তো প্রোডাক্টের সাইডে আছে। যত টাইম বাড়বে এ বিতে কনভার্ট হবে, এর কনসেন্ট্রেশন কমবে, বি এর কনসেন্ট্রেশন বাড়বে। সো এইটা চলতে চলতে এই রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কমছে, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন বাড়ছে, এটা চলতে চলতে এমন একটা পয়েন্ট আসবে যেখানে দেখবো এই রেটটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে। তার মানে একটু যদি ডায়াগ্রামটার দিকে তাকাই গ্রাফটা, তাহলে এইখানে দেখতে পাচ্ছি কমছে, কমতে এই পয়েন্টটা দেখো, আর এখানেও বাড়ছে, এই বাড়তে এই পয়েন্টে দুজনে গিয়ে মিশে গেছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে আমরা বলতে চাইছি আর এফ ইকুয়াল টু আর বি, তাহলে দুজনের রেট কিন্তু সমান হয়ে গেছে। তাই দুজনের রেট যখন সমান হয়ে যায় সেই কেসটাকেই তো বলি, সেই কন্ডিশনটাকেই বলি আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা তো আমরা লেকচার 1-এ অলরেডি ইন ডিটেলে স্টাডি করেছি। তাহলে ইকুইলিব্রিয়াম তো আগেই জানা ছিল, নতুন কি শিখলাম, নতুন কিন্তু এরকম গ্রাফের মাধ্যমে ইকুইলিব্রিয়ামকে বোঝার চেষ্টা করলাম। আমরা এর আগে থিওরিটিক্যালি বলেছিলাম, এখন কিন্তু আমরা গ্রাফিক্যালি বললাম। তাহলে গ্রাফিক্যালি আমরা কিভাবে বলতে পারি, রেট অফ ফরওয়ার্ড কমবে উইথ রেসপেক্ট টু টাইম, রেট অফ ব্যাকওয়ার্ড বাড়বে উইথ রেসপেক্ট টু টাইম। এই কমছে বাড়ছে হতে হতে এমন একটা টাইম আসবে যেখানে দেখবো রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে। যদি সেইটা তুমি খুঁজে পাও তখনই তুমি বলবে যে সিস্টেম ইজ এন ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার, কোনো রকম ডাউট নেই। তাহলে এইটা হলো গ্রাফ 1। সো আমরা এখন গ্রাফ 2 নিয়ে কথা বলবো। গ্রাফ 1-এ আমরা দেখেছিলাম রেট ভার্সেস টাইম, এখন কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লট করতে হবে। আর গ্রাফ 2 এর আন্ডারে আমরা তিনটে কেস দেখবো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তাহলে টাইপ 1টাকে নিয়ে আগে কথা বলছি। ইনিশিয়ালি আমি একটা রিয়াকশনকে কনসিডার করে নিই, দেখো এ ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ বি। তাহলে এইটা একটা রিয়াকশন যেখানে এ ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ বি অ্যাট টি ইকুয়াল টু 0, তার মানে যখন যা শুরু হয়েছে রিয়াকশনটা। তাহলে যখন শুরু হয়েছে তখন প্রোডাক্ট তো তৈরি হয়নি, কারণ প্রোডাক্ট শুরুতে কী করে তৈরি হবে, পুরোটাই 100% রিয়াক্টেন্ট ছিল। তাহলে অ্যাট টি ইকুয়াল টু 0 মানে এরকম অরিজিন। তাহলে অরিজিনে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট 0-তে আছে, কিন্তু এই রিয়াক্টেন্ট কিন্তু আমার অনেকটা বেশি আছে। কিন্তু যত টাইম বাড়ছে, তাই যত আমরা টাইম বাড়াচ্ছি, টাইম বাড়ার সাথে সাথে কি হচ্ছে, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমছে কিন্তু প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে। তাহলে টাইম বাড়ার সাথে সাথে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট, আমরা এরকম থার্ড ব্র্যাকেট দেওয়া মানে কনসেন্ট্রেশন বোঝাবে। তাহলে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট কমছে, বাট কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, তার মানে থার্ড ব্র্যাকেটে বি, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাড়ছে। তাহলে এই রিয়াক্টেন্টটা কমছে, প্রোডাক্টটা বাড়ছে। এটা চলতে চলতে এমন একটা পয়েন্ট আসবে যেটার পর আর দেখবো কেউ বাড়ছেও না কমছেও না, তাহলে কনস্ট্যান্ট হয়ে গেছে। দেখো এরা কিন্তু কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু দিস টাইম অ্যাক্সিস। তাহলে আমরা কি বুঝলাম, এইখানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন আর হচ্ছে না, কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ হচ্ছে না। কনসেন্ট্রেশন টার্মটা যখন কনস্ট্যান্ট হয়ে গেছে ওই পয়েন্ট অফ টাইমকে আমরা বলতে পারবো ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করেছে। তাহলে যখন কনসেন্ট্রেশন চেঞ্জ আর হয় না তখন কিন্তু আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড। কিন্তু আমরা যখন রেটকে প্লট করেছিলাম, রেটকে কিন্তু ইকুয়াল হতে হয়েছিল। তাহলে রেটকে আর এফ ইকুয়াল টু আর বি যখন হয়েছিল তখন আমরা বলেছিলাম ইকুইলিব্রিয়াম হয়েছে। কিন্তু কনসেন্ট্রেশনের ক্ষেত্রে যখন দেখবো চেঞ্জ হচ্ছে না, কথাগুলো খুব ভালো করে শুনবো, যখন দেখবো চেঞ্জ হচ্ছে না কোনো, তখন আমরা বলবো যে হ্যাঁ আমার সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে। টাইপ 1-এ আমরা ধরছি অ্যাট ইকুইলিব্রিয়াম 70% রিয়াকশন হয়ে গেছে। 70% যদি রিয়াকশন হয়ে যায় তাহলে 70% রিয়াকশন হয়ে গেছে। তাহলে 70% রিয়াকশন হয়ে গেলে এ কতটা পড়ে আছে, এ কিন্তু 30 পড়ে আছে। তাহলে এ 30 পড়ে থাকবে আর বি পড়ে থাকবে 70, ঠিক আছে, বি তাহলে 70। সো আমরা যদি গ্রাফের দিকে তাকাই, দেখো আমরা এই যে দেখছি অ্যাট ইনিশিয়াল টি ইকুয়াল টু 0-তে তো রিয়াক্টেন্ট ম্যাক্সিমামে ছিল, আস্তে আস্তে কমতে কমতে মনে করি এই অ্যাক্সিসটা 30, তাহলে 30-তে মিশেছে, মনে করি 30। তার মানে আমরা এখানে দেখছি যেমন এইটা ইকুয়াল টু 30, তাহলে সেই জন্য আমি এখানে 30টা ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে 40ও ধরতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য 30 ধরলাম। তাহলে এইটা
কমতে 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 এইখানে এসে থেকেছে, তাহলে এটা 30। আর বিটা ইনিশিয়ালি ছিল 0, ইনিশিয়ালি 0 ছিল, আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 70-তে, তাহলে তো মনে করি এটা 70। সো কেস ওয়ানে কি হলো, রিয়াক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হলো, রিয়াক্টেন্ট কমতে কমতে মনে করি 50%-এর বেশি রিয়াকশন হয়ে গেছে, তাহলে 70% যখন রিয়াকশন হয়ে গেছে তাহলে আলটিমেটলি কত পড়ে আছে, রিয়াক্টেন্ট পড়ে আছে 30, আর বি যেটা প্রোডাক্ট কত তৈরি হয়েছে 70। এবার তো এমনও হতে পারে যেখানে 50% রিয়াকশন হয়েছে, তাহলে কেস এটা গ্রেটার দেন 50, তাহলে যখন 50%-এর বেশি রিয়াকশন হয়েছে তার জন্য কিন্তু গ্রাফটা হবে এরকম। কিন্তু আমরা যদি টাইপ 2টা একটু ভালো করে দেখি, টাইপ 2 এর গ্রাফটা কেমন হবে, তাহলে টাইপ 2-তে বেসিক্যালি আমরা মানে কনসিডার করতে চাইছি যখন 50% রিয়াকশন হয়েছে, তাহলে আমরা লিখছি অ্যাট ইকুইলিব্রিয়াম মনে করি 50% রিয়াকশন হয়েছে, তাহলে 50% রিয়াকশন যদি হয় তাহলে আমরা বলতে পারি যে অ্যাট ইকুইলিব্রিয়াম এ কত পড়ে থাকবে, 50 পড়ে থাকবে, আর বি যেটা তৈরি হবে বিও কিন্তু 50 তৈরি হবে, কারণ ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে। তাহলে আমরা যে গ্রাফটা ড্র করবো তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে, অ্যাট টি ইকুয়াল টু 0-তে বিটা এখানেই থাকবে আর এটা এখানেই থাকবে, আস্তে 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 যত টাইম যাবে এইটা কমবে, আমি মনে করি এইটা 50, তাহলে এইটা 50-তে চলে গেছে, আর বিটা বাড়বে, তাহলে বিটা বাড়তে বাড়তে এইটাও 50-তে চলে যাবে, তাহলে দুজনেই যখন মিশছে তার মানে সেই পয়েন্ট অফ টাইম হচ্ছে আবার ইকুইলিব্রিয়াম, কারণ এরপর কনস্ট্যান্ট হয়ে আছে, তাহলে ইকুইলিব্রিয়ামের পর কনস্ট্যান্ট, তার মানে এইটা কিন্তু আবার সেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এইটা আমরা লিখলাম এ আর এটা হচ্ছে বি, আর এই অ্যাক্সিস কি ছিল, টাইমের অ্যাক্সিস ছিল, আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন বা অ্যামাউন্ট। তাহলে এইটা হলো টাইপ 2 এর গ্রাফ, তার মানে টাইপ 2 এর গ্রাফ ফর 50% রিয়াকশন। 50% রিয়াকশন মানে যখন দুজনে ইকুয়াল হয়ে গেছে, তার মানে ইকুয়াল যে হতেই হবে কনসেন্ট্রেশনগুলোকে ইকুইলিব্রিয়াম হতে গেলে, তার কিন্তু কোনো মানে নেই। টাইপ 1-এ কিন্তু অলরেডি আমরা দেখলাম যে কেস 1 যেটা একটু আগে করলাম, 70% রিয়াকশন যখন হয়েছিল তখন কিন্তু দুটো আলাদা ছিল, এ অনেকটা কমে গেছিল, বি বেড়ে গেছিল ফাইনালি, ঠিক আছে। কিন্তু এই যে টাইপ 2-তে দেখছি, টাইপ 2-তে দেখতে পাচ্ছি 50% রিয়াকশন হয়েছে, তাহলে 50% রিয়াকশন হলে তখন কিন্তু দুজনেই সেম অ্যামাউন্টে পড়ে থাকবে, সেই কেসে কিন্তু ইকুয়াল হবে কনসেন্ট্রেশন। তাহলে তফাৎগুলো বুঝতে হবে। তাহলে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করার জন্য যদি আমি রেটের রেসপেক্টে ভাবি, রেটকে কিন্তু সবসময় ইকুয়াল হতে হবে, রেটকে ইকুয়াল হতেই হবে, আর এফ ইকুয়াল টু আর বি, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। কিন্তু কনসেন্ট্রেশনের জন্য কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কনসেন্ট্রেশন ইকুয়াল হতেও পারে, ইকুয়াল নাও হতে পারে। ইকুয়াল হলে এরকম গ্রাফ পাবো, আর ইকুয়াল যদি না হয় তাহলে টাইপ 1-এ যেটা ছিল যদি 50%-এর বেশি হয় তাহলে ওরকম গ্রাফ ছিল। এবার টাইপ 3 গ্রাফ আন্ডার গ্রাফ 2, টাইপ 3-তে আমরা দেখতে চাইছি টাইপ 3-তে 50%-এর কম যদি রিয়াকশন হয়, তাহলে 50%-এর কম যদি রিয়াকশন হয় তখন কেমন গ্রাফটা হবে, তাহলে আমরা একটু দেখে নিই টাইপ 3টাও। সো টাইপ 3 এখন টাইপ 3-তে মনে করছি 50%-এর কম রিয়াকশন হয়েছে, তাহলে আমরা লিখতে পারি অ্যাট ইকুইলিব্রিয়াম মনে করি 30% রিয়াকশন হয়েছে, তার মানে 30% রিয়াকশন হওয়ার পর যদি ইকুইলিব্রিয়ামটা তৈরি হয় তাহলে আমরা বলতে পারি যে এ কতটা পড়ে আছে, 30 তো রিয়াক্ট করে গেছে, তাহলে কতটা পড়ে আছে 70 পড়ে আছে, তাহলে এ হচ্ছে 70 রিমেনিং, আমরা কোনো ইউনিট দিচ্ছি না, তাহলে এ 70 রিমেনিং, আর হচ্ছে বি কতটা তৈরি হবে, যতটা রিয়াকশন করেছে এ ততটা, তাহলে তৈরি হচ্ছে বি 30। তাহলে এইটাকে আমরা গ্রাফিক্যালি বোঝাবো কি করে, এরপর ধরো কনস্ট্যান্ট হয়ে গেছে, তার মানে আমরা এইটাকে গ্রাফিক্যালি বোঝাবো কি করে, তাহলে এইটাকে দেখো গ্রাফিক্যালি কীভাবে বোঝাচ্ছি, তাহলে এইখানে আমরা জানি কনসেন্ট্রেশন লিখেছি, এখানে কনসেন্ট্রেশন আর এখানে টাইম, এটা নিয়ে কোনো রকম অসুবিধা নেই। আর এই দুটো সত্যি, ইনিশিয়ালি এ ম্যাক্সিমামে থাকবে আর প্রোডাক্ট নিচে থাকবে, মিনিমাম 0-তে থাকবে ইনিশিয়ালি, কারণ প্রোডাক্ট তো তৈরি হবে না। কিন্তু আফটার রিচিং ইকুইলিব্রিয়াম তখনও দেখছি এ কিন্তু বেশি আছে প্রোডাক্টের থেকে, প্রোডাক্ট 30 আর এ হচ্ছে 70, তাহলে এইটা যদি 100-এর স্কেল ধরি তাহলে আমরা নিচে করে এরকমভাবে আঁকবো, তাহলে এইটা ধরো 70, আর বিটা বাড়বে কিন্তু বেড়ে 30-র বেশি হবে না, তাহলে এইটা হলো বি, তাহলে এইটা 30 মনে করো, এইটা মনে করো 70। এরপর দেখো এইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে, এরপর কিন্তু দেখতে পাচ্ছি আর কোনো চেঞ্জ, সো এখানেও দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশন কিন্তু ফিক্সড হয়ে গেছে, তাহলে এইটাও কিন্তু একটা ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা কি শিখলাম, এই গ্রাফগুলো 1 বাই 1 ইন ডিটেলে দেখলাম। দেখো গ্রাফ 1-এ আমরা রেট ভার্সেস টাইম প্লট করেছিলাম, আর রেটের ক্ষেত্রে বলছিলাম রেট যখন ইকুয়াল হবে তখন শুধুমাত্র ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হবে। কিন্তু যখন গ্রাফ 2 দেখলাম, গ্রাফ 2-র আন্ডারে কেস 1 কেস 2 কেস 3 মানে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 করলাম, সেখানে বলছি কনসেন্ট্রেশনকে যে ইকুয়াল হতেই হবে তার কোনো মানে নেই, কনসেন্ট্রেশন ইকুয়াল হতেও পারে, ইকুয়াল নাও হতে পারে। টাইপ 1-এ আমরা গ্রেটার দেন 50 দেখিয়েছি, গ্রেটার দেন 50% যদি রিয়াকশন করে তার গ্রাফ কেমন হবে। টাইপ 2-তে দেখিয়েছি যখন 50% রিয়াকশন হবে, যখন 50% রিয়াকশন হবে তখন কিন্তু বেসিক্যালি ইকুয়াল হবে অ্যামাউন্টটা বা কনসেন্ট্রেশন। আর টাইপ 3-তে যখন লেস দেন 50%, এখানে দেখো 30% করা হয়েছে। তাহলে আশা করি গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন আমাদের একদম ইজি হয়ে গেছে, এই টাইপের কোনো রকম কনফিউশন আর যাতে কারোর মধ্যে না থাকে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়
কিন্তু এই গ্রাফগুলো দিয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তাই আমাদের যদি এই জিনিসটা সাবজেক্টটা যদি ক্লিয়ার থাকে গ্রাফগুলো কেন এরকম হচ্ছে, সবকটা গ্রাফ যতগুলো গ্রাফ আঁকলাম সবকটাই কিন্তু ইকুইলিব্রিয়াম রিপ্রেজেন্ট করছে। এরকম না যে ইকুয়াল হলেই কনসেন্ট্রেশন ইকুয়াল হলেই শুধুমাত্র ইকুইলিব্রিয়াম হবে, না, ওটা একদম ভুল কথা। কনসেন্ট্রেশন যখন চেঞ্জ হবে না তখনই কিন্তু ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে। তাহলে আশা করি গ্রাফ নিয়ে আর কোনো রকম ডাউট নেই। এবার আমরা একটা নতুন টপিকে যাচ্ছি, চলো। কনসেপ্ট অফ অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাস বলতে কি বোঝাচ্ছে, এখানে অনেক কিছু লেখা আছে, আমরা লেখায় যাওয়ার আগে দুটো জিনিস একটু দেখে নিই। অ্যাক্টিভ মাস বলছে অ্যাক্টিভ মাস ইজ ডিফাইন্ড এজ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট সাবস্টেন্স পার্টিসিপেটস অ্যাকচুয়ালি ইন দ্য কেমিক্যাল রিয়াকশন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কন্টেনার আছে, এই যে ভেসেল, এই ভেসেলে আমরা ওয়াটার মলিকিউল সাপোজ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি ওয়াটার মলিকিউল, আর এটাকে হিট করছে, আর হিট করলে কি হবে, ভেপারে কনভার্ট হবে। তাহলে এই যে লিকুইড মলিকিউলগুলো ভেপারে যাচ্ছে। এইবার মজার বিষয় হলো এখানে লিকুইড মলিকিউল প্রচুর আছে, কিন্তু যাচ্ছে কারা, যাচ্ছে মেনলি সারফেস মলিকিউলগুলো, সারফেস, ঠিক আছে, এরা হচ্ছে সারফেস, এইগুলোকে বলতে পারি আমরা সারফেস মলিকিউল। আর এই যে নিচে আছে এদেরকে বলতে পারি বাল্ক। তার মানে যখন হিট করছি কারা আগে যাচ্ছে, সারফেস মলিকিউলগুলো যাচ্ছে। তাহলে আলটিমেট 100টা মলিকিউলের মধ্যে সারফেসে যদি 10টা থাকে তাহলে 10টা মলিকিউল এই রিয়াকশনটা টেক পার্ট করছে। তাহলে অ্যাক্টিভ পার্টিসিপেশন কতগুলো হলো, অ্যাক্টিভ পার্টিসিপেশন এই 10 জনের হলো। সো মনে করো আমি ক্লাসে পড়াচ্ছি, ক্লাসে 100 জন স্টুডেন্ট, তার মধ্যে 90 জন পড়াটা খুব ভালো করে শুনছে আর 10 জন শুনছি না। তাহলে ক্লাসে 100 জন আছে কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন কজনের আছে, 90 জনের। 10 জন আছে ক্লাসে কিন্তু তারা তো পড়াটা শুনছে না, তারা তো অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না। তার মানে 10 জনকে আমরা যদি বাদ দিই তাহলে অ্যাক্টিভ পার্টিসিপেশন 90, টোটাল যদি ভাবো টোটাল তো 100, কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন কত, অ্যাক্টিভলি পার্টিসিপেট কজন করছে, 10 জন। এখানেও গল্পটা তেমন। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এখানে যদি আমার 100টা মলিকিউল থাকে, 100টা মলিকিউল তো যাচ্ছে না ভেপারে, ভেপারে কজন যাচ্ছে, 10টা। তাহলে আমরা এটা বলবো যে এখানে অ্যাক্টিভ মাসের গল্পটা কিন্তু ওরকমই, রিয়াকশনে কটা মলিকিউল বা আরও ভালো করে অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট বা কত কনসেন্ট্রেশন যদি ভালো করে বলতে যাই, তাহলে এইগুলো কিন্তু আস্তে 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 আসবে আমাদের ওয়ান বাই ওয়ান। তাহলে অ্যাক্টিভ মাস হচ্ছে একটা মোলার কনসেন্ট্রেশন হিসেবে ভাবতে পারি, যেইটা বেসিক্যালি টেক পার্ট করছে আউট অফ দ্য টোটাল মোলার কনসেন্ট্রেশন। তাই টোটাল মোলার কনসেন্ট্রেশনের মধ্যে কতটা অ্যামাউন্ট, কতটা কনসেন্ট্রেশন টেক পার্ট করছে রিয়াকশনে, সেটা কিন্তু বেসিক্যালি অ্যাক্টিভ মাস। তার মানে বুঝতে পারলাম অ্যাক্টিভ মাসকে কিন্তু আমরা কনসেন্ট্রেশনের রেসপেক্টে ভাবতে পারবো। তাহলে অ্যাক্টিভ মাস অফ এ সাবস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন টার্ম। ভেরি ভেরি ইজি, শুধু ভালো করে বুঝতে হবে। তাহলে আশা করি এই ব্যাপারটা দিয়ে বুঝেছি যে অ্যাক্টিভ কথাটার মানে কি, ঠিক আছে, অ্যাক্টিভ মাস কথাটার মানে কি, যে কতটা অ্যাক্টিভলি টেক পার্ট করছে, কতটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। তাহলে একে আমরা অ্যাক্টিভ মাস, তাহলে আমরা অ্যাক্টিভ মাস ধরবো, অ্যাক্টিভ মাস। তাহলে আমরা কি বলতে পারি, এই যে অ্যাক্টিভ মাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি মানে কনসেন্ট্রেশন। তাহলে এখানে সি কে আমরা কনসেন্ট্রেশন ধরেছি। সো এ ইজ প্রপোর্শনাল টু সি, আর এই প্রপোর্শনালকে ইকুয়াল টু হিসাবে লিখতে গেলে একটা কনস্ট্যান্ট দরকার, এইটা হলো তোমার কনস্ট্যান্ট, এটাকে বলে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, ঠিক আছে। তাহলে গামা, অনেকে এফ দিয়েও লেখে, ঠিক আছে। তাহলে এই গামা ইকুয়াল টু অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাক্টিভিটিকে ইন টার্মস অফ কনসেন্ট্রেশন ভাবতে পারবো। তাহলে ইকুয়াল টু যদি আমি গামা সি করি, তাহলে গামা সি মানে এ ইকুয়াল টু গামা সি মানে গামা হচ্ছে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট। তাহলে এইগুলো যাতে ভেরি ভেরি বেসিক জিনিস, এগুলো যাতে খেয়াল থাকে। সো বোঝাটা যদি খুব সহজ হয় তাহলে আমাদের পড়তেও ভালো লাগে, মজাও লাগে, আর আমাদের ইন্টারেস্টও বাড়ে। সো এইবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইড দেখো, অ্যাক্টিভ মাস বলেছে কার কার ক্ষেত্রে বার করতে হবে, গেসিয়াস সিস্টেম। দেখো গেসিয়াস সিস্টেমে যেটা করা হয়, যেটা কনসিডার করে নেওয়া হয়, ডাইলিউট সলিউশন। গেসিয়াস সিস্টেমগুলো কি, গেসিয়াস সিস্টেমগুলো ডিফিউজড, ঠিক আছে, এর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম, তার মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে, ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম, ওদের ডাইলুট সলিউশন বলা হয়, ঠিক আছে, ওদের কনসেন্ট্রেশন খুব কম। তাহলে ডাইলুট কেসে গামাকে সবসময় 1 ধরা হয়, ঠিক আছে, ডাইলুট কেসে এটা মাথায় রাখবো, গামাকে সবসময় 1 ধরা হয়। তাহলে গামাকে যদি 1 ধরা হয় তাহলে সেই কেসে এ কে আমরা সি দিয়ে কিন্তু রিপ্লেস করতে পারবো। তাহলে এ শুড বি ইকুয়াল টু সি, কখন, ফর গেসিয়াস সিস্টেম হোয়েন গামা ইকুয়াল টু 1। তাহলে গামা ইকুয়াল টু 1 হলে এ ইকুয়াল টু সি, কারণ গ্যাস মলিকিউলে কিন্তু আমরা ডাইলুট সলিউশন ভাববো, ঠিক আছে। এবার ডাইলুট সলিউশন মানে আমরা ফ্রি হিসেবে ভাবছি, যে ফ্রিলি মুভ করছে। এইবার অ্যাক্টিভ মাসকে আমরা সবসময় এখন থেকে আমরা কনসেন্ট্রেশনের রেসপেক্টে লিখবো, আর কনসেন্ট্রেশনের রেসপেক্ট মানে মোলারিটি, এখানে যেটা ইউজ করা হয়, অন্যভাবেও লেখা যায় মোলারিটি বাদ দিয়ে মোলারিটি, মোল ফ্র্যাকশন, কিন্তু আমরা বেসিক্যালি যেটা করে এই চ্যাপ্টারে মোলারিটিকে বারবার লিখবো। তাহলে একটা এক্সপ্রেশন হলো গ্যাসিয়াস সিস্টেমে কনসেন্ট্রেশন দিয়ে ভাবা, আরেকটা দেখতে পাচ্ছি এরকম অ্যাক্টিভিটিকে কিন্তু অনেক সময় পি দিয়ে রিপ্লেস করা যায়। তাহলে পি মানে কি, পি মানে প্রেশার। সো এইবার ন্যাচারালি মনে ডাউট আসছে, পি কি করে হলো,
আমরা তো সিটা নয় বুঝলাম গামা ইকুয়াল টু 1, তাহলে পি দিয়ে রিপ্লেস করবো, সেটা কেমন করে হবে? আমরা একটু দেখি কনসেন্ট্রেশনটা ভালো করে বুঝি। তাহলে সি ইকুয়াল টু আমরা বলতে পারি এন বাই ভি, ঠিক আছে, এন বাই ভি নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, ঠিক আছে, আমরা 1000 ml ধরি। তাহলে সি ইকুয়াল টু এন বাই ভি আমরা মোটামুটি জানি। এইবার কথা হলো আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেহেতু আমরা গ্যাসিয়াস সিস্টেম করছি, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি আমরা জানি। এবার ভিটাকে যদি এখানে নিই তাহলে আমরা কি বলতে পারি এন বাই ভি আরটি, এটাও আমাদের কাছে জানা। এবার পি ইকুয়াল টু লিখতে পারি সি আরটি, এইটাও আমাদের কাছে জানা, কেন এন বাই ভি তো সি। তাহলে আমরা এটা বলতে পারবো আর এখানে কনস্ট্যান্ট, দেখো আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর যদি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট করে দিই, একটা পার্টিকুলার টেম্পারেচার, তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচারে আমরা বলতে পারি না পি শুড বি প্রপোর্শনাল টু সি। দেখো খুব ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা পিকে কেন সি দিয়ে রিপ্লেস করলাম, কারণ এই পিভি ইকুয়াল টু এনআরটিতে আমরা যদি এন বাই ভি করি, তাহলে এন বাই ভি করলে কিন্তু আমরা সি লিখতে পারবো, কারণ এন বাই ভি মানেই সি। তাহলে আমরা বলতে পারি পি প্রপোর্শনাল টু সি। আর আমরা একটু আগেই দেখেছিলাম এ আবার প্রপোর্শনাল টু সি। তাহলে এ যদি প্রপোর্শনাল টু সি হয় আর পি যদি প্রপোর্শনাল টু আলাদা করে সি হয়, তাহলে আমরা এই দুটোকে আলাদা করে বলতে পারি না এ ইজ প্রপোর্শনাল টু পি। এইভাবেই তো কনসেপ্টগুলো গ্রো করেছে। সবার যদি মানে হয়ে যায় কনসেপ্ট ক্লিয়ার, তোমাদের কেন হবে না? তোমাদের নিশ্চয়ই হবে। তাহলে এইভাবে পড়লেই হবে। তাহলে এ ইকুয়াল টু সি আর এ প্রপোর্শনাল টু পি। তাহলে এইভাবে করে কিন্তু আমরা গ্যাসিয়াস সিস্টেমকে আমরা অ্যাক্টিভ মাসটা বলতে পারবো। তাহলে মাথায় ঢুকে গেল অ্যাক্টিভ মাস ফর গ্যাসিয়াস সিস্টেম কীভাবে করবো, আইদার ইন টার্মস অফ কনসেন্ট্রেশন করতে পারি, আইদার ইন টার্মস অফ প্রেশার করতে পারি। তাহলে এই দুটো জিনিস যাতে কোনোদিন ভুল না হয়, অ্যাক্টিভ মাস ফর গ্যাসিয়াস সিস্টেম ইন টার্মস অফ কনসেন্ট্রেশন অর ইন টার্মস অফ প্রেশার, এই দুটোভাবে দেখা হয়। এবার হলো হোয়াট অ্যাবাউট সলিড অ্যান্ড লিকুইড। সলিড অ্যান্ড লিকুইডে কী হয় চলো একবার দেখে নিই সলিড অ্যান্ড লিকুইডে কী হয়। ফর পিওর সলিড অ্যান্ড লিকুইড, যদি সিস্টেমে ধরো পিওর সলিড অ্যান্ড লিকুইড থাকে, তাদের অ্যাক্টিভিটি ইকুয়াল টু 1 ধরে নেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্টার মার্ক, খুব ইম্পর্টেন্ট। এই মানেটা বুঝতে হবে, এই ভ্যালুটা মাথায় রাখতে হবে যে পিওর যদি হয়, পিওর কন্ডিশনে যদি থাকে লিকুইড আর সলিড, তখন কিন্তু তাদের অ্যাক্টিভিটি কিন্তু মাথায় রাখতে হবে 1। তার মানে আমরা ধরো মাথায় মানে কেন 1 হলো একটু যদি মাথায় রাখি, তাহলে এইখানে ধরো লিকুইড আছে, এটা একটা ক্লোজ কন্টেনার, এখানে গ্যাস, এখানে গ্যাস, তাহলে এটা হচ্ছে গ্যাস আর এটা হচ্ছে লিকুইড। এইবার যখন রিয়্যাক্ট করছে, গ্যাস যখন লিকুইডের সাথে রিয়্যাক্ট করছে, প্রতিবার দেখো একটা কনস্ট্যান্ট সারফেস এরিয়ায় কিন্তু রিয়্যাক্ট করছে। আমরা যদি এটা সারফেস, লিকুইডের সারফেস মলিকিউল ভাবি, প্রতিবার এর সাথে রিয়্যাক্ট করে গেল, এরা রিয়্যাক্ট হয়ে গেল, তারপরে দেখো এরা এই নিচে যারা আছে তারা আবার আস্তে আস্তে ওপরে উঠবে, নিচে আস্তে আস্তে ওপরে উঠবে, তখন আবার সেই অত নাম্বার অফ মলিকিউলই ওপরের দিকে থাকবে। তার মানে কি বোঝাতে চাইছি, কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ব্যাপারটা। তাহলে কনস্ট্যান্টের ব্যাপারটা এখানে চেঞ্জ হচ্ছে না, প্রতিবার এরকম একটা কনস্ট্যান্ট লেয়ারের সাথে কিন্তু যদি পিওর লিকুইড বা পিওর সলিড হয়, এরকম কনস্ট্যান্ট লিকুইডের সাথে কনস্ট্যান্ট সলিডের সাথে কিন্তু রিয়্যাক্ট হচ্ছে। তাহলে বারবার এরকম কনস্ট্যান্ট সলিডের সাথে যখন রিয়্যাক্ট হচ্ছে, তখন কিন্তু তার অ্যাক্টিভিটিকে কনস্ট্যান্ট ধরা হয়, চেঞ্জটা কনস্ট্যান্ট। তার মানে এইখানে অ্যাক্টিভিটি ইকুয়াল টু 1 ধরে নেওয়া হয়, 1 একটা কনস্ট্যান্ট, তাহলে এইখানে অ্যাক্টিভিটি ধরে নেওয়া হচ্ছে 1। সো এখানে কেন 1 ধরা হচ্ছে, 1 কিন্তু একটা কনস্ট্যান্ট, আমরা 2, 3ও ধরতে পারতাম, তাতে কমপ্লিকেশন অ্যারাইজ হতো। সো এখানে অ্যাক্টিভিটি ইকুয়াল টু কেন 1 হচ্ছে, কনস্ট্যান্ট কেন হচ্ছে, আমরা মোটামুটি বুঝে গেলাম। এইবার ধরো একটা রিয়াকশন দিলাম, রিয়াকশন ধরো CaCO3 সলিড ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ CaO সলিড প্লাস CO2 হচ্ছে গ্যাস। এইবার দেখবো এই যে এইটা হচ্ছে পিওর সলিড, এটা হচ্ছে পিওর সলিড, তাহলে এদের অ্যাক্টিভিটি A ইকুয়াল টু 1 আর এর অ্যাক্টিভিটিও ইকুয়াল টু 1, কারণ এরা কিন্তু পিওর সলিড। কিন্তু যখন গ্যাস হবে, আমরা গ্যাস পেয়েছি, তখন কিন্তু এর অ্যাক্টিভিটি কিন্তু নট ইকুয়াল টু 1, তাহলে এর অ্যাক্টিভিটি নট ইকুয়াল টু। তাহলে এর অ্যাক্টিভিটি যদি বোঝাতে চাও, তাহলে কিভাবে বোঝাতে হবে? গ্যাসিয়াস সিস্টেমের অ্যাক্টিভিটি বলেছি আমি, আইদার ইন টার্মস অফ কনসেন্ট্রেশন বা ইন টার্মস অফ প্রেশার, তাহলে এই দুটোভাবে বোঝাতে হবে। তো আমরা কি বুঝতে পারলাম অ্যাক্টিভ মাস আসল জিনিসটা কি, গ্যাসিয়াস সিস্টেমে কিভাবে এক্সপ্রেস করব, গ্যাসিয়াস সিস্টেমে কেন সি আর পি দুটো দিয়ে এক্সপ্রেস করা হয়, পিওর লিকুইড পিওর সলিড হলে কেন A ইকুয়াল টু 1 ধরা হয়, এই ডিটেল কিন্তু আমরা এক্সপ্লেন করে দিলাম। এরপর কিন্তু কোনো রকম ডাউট কারোর মধ্যে থাকবে না, এটা কিন্তু গ্যারেন্টেড। এইবার যেটা করতে হবে আমাদের, লজ অফ মাস অ্যাকশন, এটা খুব ইম্পর্টেন্ট, একদম বেসিক জিনিসগুলো আমরা শিখছি। এই জিনিসগুলো না শিখলে কিন্তু আমাদের কনসেপ্ট কোনোদিন ক্লিয়ার হবে না। দেখো, লস অফ মাস অ্যাকশন ইন দ্য ইয়ার 1864 গোল্ডবার্গ প্রথম হচ্ছে বলেছিল। কি বলেছিল? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, খুব ভালো করে শুনবো আগে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ফর এনি রিয়াকশন, রেট অফ রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ মাস অফ দ্য রিয়াক্টেন্টস উইথ স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট রেজ টু দেয়ার পাওয়ার। তাহলে আজকে যদি আমরা এরকম একটা রিয়াকশন দেখি, এরকম একটা রিয়াকশন দেখলে
আমি যদি কনসেন্ট্রেশনের রেসপেক্টে ভাবি, তাহলে কনসেন্ট্রেশন রেসপেক্টে যদি ভাবি, তাহলে রিয়াকশানে দেখতে পাচ্ছি দুটো রেট, একটা হচ্ছে রেট অফ দ্য ফরওয়ার্ড আর রেট অফ দ্য ব্যাকওয়ার্ড। সাপোজ আমি যদি রেট অফ দ্য ফরওয়ার্ড লিখতে চাই, তাহলে রেট অফ দ্য ফরওয়ার্ড এই রেসপেক্টে কীভাবে লিখবো, বলেছে রেট অফ রিয়াকশন, আমি ফরওয়ার্ড রিয়াকশন ভাবছি, ইজ প্রপোর্শনাল, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ মাস অফ দ্য রিয়াক্টেন্ট। তাহলে অ্যাক্টিভ মাসকে আমরা ধরে যদি নিয়ে এটা গ্যাসিয়াস সিস্টেম, তাহলে অ্যাক্টিভ মাসকে আমরা কনসেন্ট্রেশন টার্মে লিখতে পারি। তাহলে কনসেন্ট্রেশন টার্মে যদি লিখি, কনসেন্ট্রেশন টার্মে, তাহলে কনসেন্ট্রেশন মানে এরকম থার্ড ব্র্যাকেটে লিখি, তাহলে কনসেন্ট্রেশন অফ এ রেস টু দেয়ার পাওয়ার, স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট রেস টু দেয়ার পাওয়ার, তার মানে এই যে স্টয়চিওমেট্রি, এটা হলো স্টয়চিওমেট্রি, এইটা কিন্তু ওর পাওয়ারে যাবে। হয়ে গেল। আর কে রিয়াক্টেন্টে আছে, আর হচ্ছে বি, তাহলে বিও কিন্তু রিয়াক্টেন্টে আছে, তাহলে বি এর স্টয়চিওমেট্রি হচ্ছে স্মল বি, তাহলে এই স্মল বিটাও যাবে। এইটাই তো বলেছে, তাহলে লস অফ মাস অ্যাকশন এইটুক কথাই বলেছে। তাহলে লস অফ মাস অ্যাকশন কি বলছে, বলছে রেট অফ দ্য রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ মাস অফ দ্য রিয়াক্টেন্টস। আমি এখানে কেন কনসেন্ট্রেশন লিখলাম, ধরে নিচ্ছি এরা গ্যাসিয়াস সিস্টেম, মেনলি আমাদের ম্যাক্সিমাম জিনিস গ্যাসিয়াস সিস্টেম নিয়ে করতে হবে। তাহলে অ্যাক্টিভ মাস অফ দ্য রিয়াক্টেন্টস উইথ রেসপেক্ট টু দ্য স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট রেস টু দেয়ার পাওয়ার। তাহলে এইখানে ফরওয়ার্ড রিয়াকশনটা যদি ভাবি, তাহলে আর এ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, এ মানে এই স্টয়চিওমেট্রিটা ওপরে চলে এসছে, ইন টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। বোঝা গেল। এইবার যদি আমি ব্যাকওয়ার্ডটা ভাবি, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন যদি ভাবি, সো ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে সি প্লাস ডি থেকে এ প্লাস বি হচ্ছে, তাহলে আরবিকে আমরা প্রপোর্শনাল কীভাবে লিখতে পারি, কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি। তাহলে এটা কেন করলাম, কনসেন্ট্রেশন অফ সি, তার স্টয়চিওমেট্রি দেখো সি আছে স্মল সি, তাহলে উপরে লিখলাম, কনসেন্ট্রেশন অফ ডি আর স্টয়চিওমেট্রি ডি। তাহলে যেই দিক থেকে ভাবছো সেটা তোমার রিয়াক্টেন্ট। যখন আমি ফরওয়ার্ড ভাবছি তখন আমি এটাকে নিয়ে ভাবছি, যখন আমরা ফরওয়ার্ড ভাবছি, আর যখন ব্যাকওয়ার্ড ভাবছি তখন এইটা আমার রিয়াক্টেন্ট বেসিক্যালি। ঠিক আছে, তার মানে তুমি যেই সাইড দিয়ে ভাবছো, তুমি ফরওয়ার্ড সাইড দিয়ে যদি ভাবো তাহলে লেফট হ্যান্ড সাইডগুলো তোমার রিয়াক্টেন্ট, আর ব্যাকওয়ার্ড সাইড যদি ভাবো তাহলে রাইট হ্যান্ড সাইড তোমার রিয়াক্টেন্ট। তাহলে আমরা এই যে ওপরে যেটা লাইনে লেখা আছে লস অফ মাস অ্যাকশন, বেসড অন দ্যাট আমরা কিন্তু এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি কোনো রেটকে। তাহলে এইটা কিন্তু ইকুইলিব্রিয়ামের জন্যই অ্যাপ্লিকেবল তা না, এটা যে কোনো রেট অফ দ্য রিয়াকশনকে কিন্তু আমরা বলতে পারি। সো এইবার যে দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর সিঙ্গেল স্টেপ রিয়াকশন। তার মানে বলছি আমরা এটা কিন্তু কমপ্লেক্স রিয়াকশনের জন্য অ্যাপ্লিকেবল না। কমপ্লেক্স রিয়াকশনে কি হয়, কমপ্লেক্স রিয়াকশন মানে বলছি ধরো এ থেকে বি হচ্ছে, কিন্তু এর মাঝে এ থেকে বি হওয়ার মাঝে এ থেকে একবার ধরো লেটস সে সাপোজ পি হচ্ছে, পি আবার সিতে যাচ্ছে, সি আবার বিতে যাচ্ছে, এরকম ধরো হচ্ছে। ঠিক আছে, এরকমভাবে হচ্ছে। তাহলে এ থেকে ডিরেক্ট তো বিতে হলো না, মাঝে অনেকগুলো আমার স্টেপে ভেঙে নিলাম, তাহলে এইটা মাল্টিপল স্টেপ, তাহলে এইটা হচ্ছে মাল্টি স্টেপ, এটা হচ্ছে মাল্টি স্টেপ। তাহলে এই টাইপের জন্য কিন্তু লস অফ মাস অ্যাকশন কিন্তু ভ্যালিড না। তাহলে লস অফ মাস অ্যাকশন কার জন্য ভ্যালিড, সিঙ্গেল স্টেপ। যে কোনো সিঙ্গেল স্টেপকে যদি বোঝাতে হয়, যদি আমরা এরকম চারটে স্টেপকে বোঝাবো কি করে লস অফ মাস অ্যাকশন দিয়ে বোঝাতে পারবো না, তাহলে সিঙ্গেল স্টেপকে বোঝাতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। তাহলে এটা লিমিটেশনও ভাবতে পারি এটাকে। আর সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু ফিক্সড ভ্যালু নেই, এটা কিন্তু চেঞ্জ করে। কেন চেঞ্জ করলো, এই যে এ বি সি ডি সব স্মলগুলো বলছি, এ বি এ স্মল বি স্মল সি স্মল ডি, এই ভ্যালুগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এইটা কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে স্টয়চিওমেট্রিগুলো চেঞ্জ হচ্ছে, ইট ইজ নট ফিক্স ফর এনি রিয়াকশন, কারণ স্টয়চিওমেট্রি ডিপেন্ডেন্ট। তাহলে স্টয়চিওমেট্রি ডিপেন্ডেন্ট, তাহলে এইটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। সো এই স্লাইড দিয়ে কি শিখলাম, রেট অফ রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্স উইথ স্টয়চিওমেট্রি রেস টু দেয়ার পাওয়ার। এই স্টয়চিওমেট্রিগুলোর মানে পাওয়ারে যাবে। আর এইটা সিঙ্গেল স্টেপের জন্য অ্যাপ্লিকেবল, মাল্টিপল স্টেপ হলে আমরা কিন্তু বলতে পারবো না, মানে ঠিকঠাক আর কি মানে ভ্যালু ইনফরমেশন দেবে না। আর লাস্ট যেটা, এটা কোনো ফিক্স ভ্যালু নেই, কারণ আমরা চেঞ্জ করতে পারি, যত স্টয়চিওমেট্রি চেঞ্জ হবে তার উপর কিন্তু এই ভ্যালুটা কিন্তু ডিপেন্ডেন্ট। তাহলে এইটা তো ডিটেলে আমরা লস অফ মাস অ্যাকশনটা বুঝলাম। এইবার আমরা যেটা করব, আমরা কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করব। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানেটা কি, সো এই স্লাইডে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে এক্সপ্রেস করব উইথ দ্য হেল্প অফ লস অফ মাস অ্যাকশন। কী করে করতে পারি দেখো, এই রিয়াকশনটা আছে, এই রিয়াকশন মানে রিভার্সেবল রিয়াকশন, তার মানে এইখানে আমরা মনে করলাম রেট অফ ফরওয়ার্ডকে বললাম আর এ ফরওয়ার্ড রিয়াকশন, আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনকে মনে করলাম আর বি। সো এবার আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে দেখো আমাদের লস অফ মাস অ্যাকশনে হেল্প নিতে হবে। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, তাই রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনকে আমরা লিখতে পারি আর এফ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্টস। তাহলে যখন ফরওয়ার্ড ভাবছি, তাহলে এরা হচ্ছে আমাদের রিয়াক্টেন্ট, তাহলে রিয়াক্টেন্টে কারা থাকবে, এ অ্যান্ড বি। তাহলে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এই স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট ইনটু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার
তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট স্মল বি। তাহলে এইটা হলো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে আমরা যদি ইকুয়েট করি, তাহলে ইকুয়েট করলে কি হবে, আর এফ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে আমি কে এফ বলছি। তাহলে আর এফ ইকুয়াল টু কে এফ কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এতটা অবধি কোনো রকম ডাউট নেই। একইভাবে যদি আমি ব্যাকওয়ার্ড ভাবি, ব্যাকওয়ার্ড ভাবলে দেখো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ভাবলে এরা তখন আমাদের রিঅ্যাক্টেন্ট, এরা কিন্তু রিঅ্যাক্টেন্ট হয়ে যাবে। তাহলে আমরা একইভাবে আর বিকে বলতে পারি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার স্মল সি কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার স্মল ডি। এবার যদি আমরা ইকুয়েট করি একইভাবে আগেরটার মতন, তাহলে আর বি ইকুয়াল টু কে বি, তাহলে আমরা কে বি লিখলাম টু ইন্ডিকেট দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে কে বি কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি। তাহলে এইভাবে আমরা দুটো ইকুয়েশন ফর্ম করলাম, একটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড আর একটা রেট অফ ব্যাকওয়ার্ড। এইবার আমরা কি জানি, অ্যাট ইকুইলিব্রিয়াম, আমরা জানি অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড মাস্ট বি ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড। এটা আমরা অলরেডি জানি, কারণ এটা একটা কন্ডিশন ইকুইলিব্রিয়াম হওয়ার। তাহলে আমরা বেসিক্যালি এই দুটোকে ইকুয়েট করে দেবো। তাহলে আমরা এটাকে যদি ইকুয়েশন 1 ভাবি আর এটাকে যদি ইকুয়েশন 2 ভাবি, তাহলে আমরা বেসিক্যালি 1 আর 2কে ইকুয়েট করে দেবো। তাহলে 1 আর 2কে যদি ইকুয়েট করি কেমন হবে জিনিসটা, চলো দেখি। কে এফ, তাহলে কে এফ concentration of A to the power A concentration of B to the power B must be equal to KB concentration of C to the power C concentration of D to the power D। তাহলে আমরা ইকুয়েট করে নিলাম। এইবার আমি KB দিয়ে ডিভাইড করছি KF কে, আর এই যে CD কনসেন্ট্রেশন অফ C টু দি পাওয়ার C, এই প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু এই স্টয়চিওমেট্রি দিয়ে ডিভাইড করছি। তাহলে জিনিসটা এমন হবে ফাইনাল এক্সপ্রেশনটা, KF বাই KB equal to concentration of C to the power C concentration of D to the power D by concentration of A to the power A আর concentration of B to the power B। তাহলে এই যে এইটা KF টা আলাদা করে একটা কনস্ট্যান্ট, KB টা আলাদা করে কনস্ট্যান্ট। যখন আমি ডিভাইড করছি এনি কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, তাহলে একটা নতুন কনস্ট্যান্ট দেবে। সেই নতুন কনস্ট্যান্টকে আমরা এইটা না লিখে আমরা তাহলে এইটাকেই লিখবো, এইটাকেই লিখতে পারি একটা নতুন কনস্ট্যান্ট, সেটারই নাম দেবো কে ইকুইলিব্রিয়াম। সো আমরা একবারে বলতে পারি কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি concentration of D to the power T by concentration of A to the power small a concentration of B to the power B মানে small p। তাহলে এইভাবে কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু ডিরাইভ করতে পারি উইথ দ্য হেল্প অফ লস অফ মাস অ্যাকশন। তাহলে খুব সিম্পল, শুধু একটু ভালো করে যদি ফলো করতে পারি স্টেপগুলো, তারপর তো 2 মিনিটও লাগে না ঠিকঠাকভাবে করতে। তাহলে কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু, আমি যদি জেনারেলাইজ ভাবে বলি, জেনারেলভাবে আমরা জানি না, ধরো এ বি কি আছে, কি বলবো, প্রোডাক্টের কনসেন্ট্রেশন to the power the stoichiometric coefficient by reactant এর concentration to the power the stoichiometric coefficient। এটা হলো জেনারেল স্টেটমেন্ট। দেখো আমি পরের স্লাইডে যাচ্ছি, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটু জেনারেলাইজ যদি করে দিই, এইবার দেখো এইখানে যেটা দিয়েছে, এই কে ইকুইলিব্রিয়াম আমি যেটা লাস্ট স্লাইডে দেখালাম ওইটাই আবার এখানে লেখা আছে, কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এই স্টয়চিওমেট্রিগুলো সব স্মল। তাহলে দেখো এই যে এইখানে এইগুলো সব স্টয়চিওমেট্রি, এইগুলোই কিন্তু পাওয়ারে গেছে। সো আমরা যেই পয়েন্টটা জেনারেলাইজ করতে চাইছি সেটা যদি আমরা লিখি, দেখো একটা রিয়াকশন দেখে, ধরো যে কোনো একটা রিয়াকশন আছে, আমরা রিয়াকশনটা দেখে প্রথমেই কে ইকুইলিব্রিয়াম কী করে লিখতে পারবো, খুব ইজিলি লিখতে পারবো। জাস্ট কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট করবো, বা আমি প্রোডাক্টস করছি, দেখো এখানে দুটো আছে, এটা 3টে 4টে 5টা যা কিছু থাক, ওদের ইন্ডিভিজুয়াল কনসেন্ট্রেশনের মানে প্রোডাক্টগুলো হবে। তার ওপরে যেটা থাকতে হবে তার ওপরে স্টয়চিওমেট্রি পাওয়ার, দেখো এম। এখানে একটু ভালো করে দেখি এটার সাথে মেলাই, তাহলে দেখো কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি, এই স্মলগুলো কিন্তু এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে এরকম, তাহলে প্রোডাক্টসগুলোর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তাদের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বাই রিঅ্যাক্টেন্টস নিচে থাকবে রিঅ্যাক্টেন্সের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে এখানে দুটো রিঅ্যাক্টেন্ট আছে এ আর বি, তাহলে তাদের আলাদা করে লিখতে হয়েছে। তাহলে এইটা যদি মাথায় রাখতে পারি, একটা ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করার জন্য প্রোডাক্টগুলো আগে লিখবো, কনসেন্ট্রেশন তাদের স্টয়চিওমেট্রি পাওয়ার, তারপরে নিচে রিঅ্যাক্টেন্ট, তারপর স্টয়চিওমেট্রি পাওয়ার। এইটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে যে কোনো রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু আমরা উইদিন আ সেকেন্ড কিন্তু লিখতে পারবো। সো এবার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক্সাম্পল দেখলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে N2 + 3H2 ইকুইলিব্রিয়াম মানে রিভার্সিবল রিঅ্যাকশন 2NH3। তো এইটা কিন্তু ফর্মেশন অফ অ্যামোনিয়া, মানে হ্যাবার্স প্রসেসে যেটা তৈরি করা হয় অ্যামোনিয়া। তাহলে এইখানে আমরা যদি 1 সেকেন্ডে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা লিখতে চাই, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা কী জানি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস। এখানে দেখছি একটাই প্রোডাক্ট আছে, অ্যামোনিয়া। তাহলে আমরা কী লিখবো? কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া টু দি পাওয়ার
টু, কেন টু লিখলাম, স্টয়চিওমেট্রি টু আছে, বাই বাই রিয়াক্টেন্ট কতগুলো আছে, দুটো, নাইট্রোজেন আর হাইড্রোজেন, তাহলে দুটোকেই আমাকে লিখতে হবে N2, কিন্তু N2-র পাশে কিছু নেই মানে 1, এখানে 1টা লিখতেও পারো নাও লিখতে পারবো, আমি সাজেস্ট করবো লেখার দরকার নেই, কারণ লিখলে রিপ্রেজেন্টেশন খারাপ হয়, লেখার কোনো দরকার নেই, ম্যাক্সিমাম বইও লেখা থাকে না, এই 1টা কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি না, তাহলে কিছু না লেখা থাকা মানে সেখানে কিন্তু 1 আছে পাওয়ারে। এবার হাইড্রোজেনটাও থাকবে H2, পাওয়ার হচ্ছে 3, কারণ এখানে 3 আছে। সো হয়ে গেল, কতক্ষণ লাগলো, আমরা যদি ঠিকঠাকভাবে বুঝে থাকি, ঠিকঠাকভাবে ট্রিকগুলো অ্যাপ্লাই করি, খুব ইজিলি কিন্তু আমরা যে কোনো জিনিস কিন্তু সলভ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করবো কি করে যে কোনো রিয়াকশনের জন্য। সো একটা কথাই বলবো, ভেরি ইম্পর্টেন্ট, যদি গ্যাস হয় তাহলে গ্যাসকে আইদার কনসেন্ট্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় বা প্রেশার, আমরা বেসিক্যালি অ্যাক্টিভ মাসগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করছি, তাহলে গ্যাসের ক্ষেত্রে আইদার ইন দ্য ফর্ম অফ কনসেন্ট্রেশন বা প্রেশার। কিন্তু যদি আজকে সলিড হয়, পিওর সলিড বা পিওর লিকুইড, তাহলে পিওর সলিড বা পিওর লিকুইড হলে আমরা কিন্তু বেসিক্যালি A = 1 করে দিই, আমরা 1 করে দিই, তখন কনসেন্ট্রেশনও লাগবে না, প্রেশারও লাগবে না, তাহলে তাদের ক্ষেত্রে আমরা 1 লিখবো, মানে কিছু লিখবো না, বেসিক্যালি মানে কোনো মানেই দাঁড়াবে না, ঠিক আছে, 1। সো এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা টাইপস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে ডিসকাস করব। আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কাকে বলে বুঝলাম, সেটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখলাম কি করে করা যায়। আজকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের টাইপ নিয়ে কথা বলতে চাইছি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের টাইপ মানে কত ধরনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, বা এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কতভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। সো আমরা বেসিক্যালি এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে এইটা হচ্ছে টাইপ 1, এইটা টাইপ 2, এটা টাইপ 3, তাহলে 3টে ক্লাসে ভাগ করা হয়। এই সাফিক্সগুলো দেখলে কিন্তু অনেকটা আইডিয়া পাওয়া যাবে। তাহলে সাফিক্সে সি আছে, কেসি মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আমরা কার রেসপেক্টে বলছি, উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশনের রেসপেক্টে যখন আমরা লিখবো, যখন এক্সপ্রেস করব, তখন আমরা সেটাকে বলবো কেসি, আর নর্মাল ইকুইলিব্রিয়াম না বলে আমরা সেটাকে কেসি বলবো, কখন, যখন আমরা কনসেন্ট্রেশনের রেসপেক্টে লিখবো। তারপর কেপি দেখো, পি দেখেই বুঝতে পারছি প্রেশার, তাহলে কেপি কখন বলবো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কেপি তখনই বলবো যখন আমরা এক্সপ্রেস করব উইথ রেসপেক্ট টু প্রেশার, যখন প্রেশারের রেসপেক্টে আমরা এক্সপ্রেস করবো কে ইকুইলিব্রিয়ামকে, তখন আমরা বলবো সেটাকে কেপি, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কেপি। আর কে এক্স কখন বলবো, এক্স মানে মোল ফ্র্যাকশন, যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে এক্সপ্রেস করবো উইথ রেসপেক্ট টু মোল ফ্র্যাকশন। তার মানে আমরা এই 3টে ক্লাসে ভাগ করে নিলাম। যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কনসেন্ট্রেশনের টার্মে রিপ্রেজেন্ট করবে তখন কিন্তু কেসি লিখতে হবে, যখন প্রেশারের টার্মে রিপ্রেজেন্ট করবে তখন কেপি লিখতে হবে, যখন মোল ফ্র্যাকশনের টার্মে যখন রিপ্রেজেন্ট করবে মানে কে এক্স, ঠিক আছে, তখন কে এক্স লিখতে হবে। সো কে ইকুইলিব্রিয়ামকে 3 ভাগে ভাগ করে নিলাম। এইবার আমরা দেখব একটা রিয়াকশানে এই যে কেসি, কেপি, কে এক্স, এদের এক্সপ্রেশনটা কেমন হবে। সো 1 বাই 1 দেখছি আমরা। সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো আমরা জেনে গেছি কত ডিফারেন্ট টাইপসের হয়। এইবার আমরা ওদের এক্সপ্রেশন ড্র করবো। দেখো এক্সপ্রেশনগুলো লিখবো। প্রথমে কেসি, এই যে ওপরে যেই রিয়াকশনটা লেখা আছে তার রেসপেক্টে যদি আমি কেসি লিখি, তাহলে কেসির এক্সপ্রেশনটা হবে কেসি ইকুয়াল টু, আমরা জানি কি কেসি মানে কনসেন্ট্রেশনের টার্মে লিখতে হয়, মেনলি এখানে কনসেন্ট্রেশন মানে মোলারিটি বোঝাচ্ছি। তাহলে আমরা বেসিক্যালি যেটা করবো, কেসি ইকুয়াল টু প্রোডাক্টের কনসেন্ট্রেশন তার স্টয়চিওমেট্রি, এখানে প্রোডাক্ট দেখো সি আর ডি হলো প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন তার স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট স্মল সি আর ইনটু ডি অফ স্মল ডি, এটা হয়ে গেল বাই এ ক্যাপিটাল এ অফ স্মল এ আমার পাওয়ারে আর ক্যাপিটাল বি অফ স্মল বি। সো এইটা হলো কেসি রিপ্রেজেন্টেশন, কেসিকে আমরা কনসেন্ট্রেশনের টার্মে লিখলাম। তো এবার কেপিকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কেপিকে মানে কেপি, পি বলে দিয়েছে, তার মানে প্রেশার, ইন্ডিভিজুয়াল প্রেশারগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। আর ইন্ডিভিজুয়াল প্রেশারগুলোকেই আমরা এখানে বলি পার্শিয়াল প্রেশার। তাহলে আমরা 1 বাই 1 লিখি, তাহলে কেপি ইকুয়াল টু আবার সেই প্রোডাক্টের প্রেশার আগে বাই রিয়াক্টেন্টের প্রেশার, তাহলে প্রোডাক্টের পার্শিয়াল প্রেশার অফ সি, তাহলে সি পাওয়ারে সি, এটা হলো স্মল সি, যেমন স্টয়চিওমেট্রি ছিল ওটা তো থাকবেই, ইনটু partial pressure of D power a small d by partial pressure of A power a small a by partial pressure of B power a small b। তাহলে এইভাবে কিন্তু আমরা কেপি কে রিপ্রেজেন্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ পার্শিয়াল প্রেশার। সো আমরা কেপি আর কেসি দুটোকেই কিন্তু রিপ্রেজেন্টটা করতে পারলাম বেসড অন দিস ইকুয়েশন। একটা ইকুয়েশনকে দেখে কিভাবে রিপ্রেজেন্ট করব। এইবার আমাদের যেটা করতে হবে কে এক্স, তাহলে কে এক্সকে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। এই এক্স, এই সাফিক্সে এক্স দেখা মানে কি বলছি, মোল ফ্র্যাকশন। এইখানে যে কনসেন্ট্রেশনটা দেখেছিলাম এটা কিন্তু মোলারিটি ছিল, এটা বেসিক্যালি মোলারিটিতে দেখা হয়, ঠিক আছে, মোলারিটি, মোল পার লিটার, আমরা একটু পরেই দেখবো যখন ইউনিটগুলো নিয়ে কথা বলবো। কিন্তু এখানে এক্সও একটা কনসেন্ট্রেশনই পার্ট, কিন্তু এইটা হচ্ছে মোল ফ্র্যাকশন। তাহলে আমরা কি করব, জাস্ট এই পার্শিয়াল প্রেশারকে তুলে তাহলে আমরা এখানে স্মল এক্স দিয়ে বোঝাবো। তাহলে স্মল এক্স সি টু দি পাওয়ার কি হবে, স্মল সি, যেমন এখানে স্মল সি আছে,
ইন্টু এক্স ডি টু দি পাওয়ার স্মল ডি, যেমন এখানে স্মল ডি আছে, বাই এক্স এ টু দি পাওয়ার স্মল এ আর এক্স বি টু দি পাওয়ার স্মল বি। তাই একইভাবে কিন্তু হচ্ছে কি ব্যাপারটা যদি একটু ভালো করে বোঝা যায়, প্রোডাক্টটাকে আগে লিখছি, যতগুলো প্রোডাক্ট থাকবে তার কনসেন্ট্রেশনের টার্মে লিখতে পারো, পার্শিয়াল প্রেশারের টার্মে লিখতে পারো, মোল ফ্র্যাকশনের টার্মে লিখতে পারো, তাহলে সেইটাকে লিখবো টু দি পাওয়ার তার স্টয়চিওমেট্রিক ফ্যাক্টর বা স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন বা রিঅ্যাকটেন্টের পার্শিয়াল প্রেশার বা রিঅ্যাকটেন্টের মোল ফ্র্যাকশন টু দি পাওয়ার তাদের স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট। তাহলে এইভাবে যদি আমরা করি, তাহলে যে কোনো একটা রিয়াকশন যদি দিয়ে দেয়, তাদের কেপি কেসি কেএক্স এর এক্সপ্রেশন বার করা কিন্তু আমাদের জন্য কোনো টাফ ব্যাপার না। তাহলে আশা করি এই জিনিসটাও কিন্তু আমাদের বোঝা হয়ে থাকলো। সো এবার আমরা নেক্সট স্লাইডে যাব, নেক্সট স্লাইডে কেপি কেসির ইউনিট নিয়ে কথা বলবো, চলো দেখি। সো আমরা এই স্লাইডে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিটটা নিয়ে কথা বলবো। অলরেডি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত ধরনের হয় দেখেছি, তাদের এক্সপ্রেশনকে কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান দেখেছি, কেসি কেপি কেএক্স এর। এইবার এরকম একটা রিয়াকশন দিয়েছে, তার কেসি আমরা যদি কেসি লিখি, তাহলে কেসিকে আমরা এইভাবে লিখতে পারবো না, কেসি ইকুয়াল টু প্রোডাক্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার দেয়ার স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট বাই রিঅ্যাকটেন্টসের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার দেয়ার স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট। এখানে প্রোডাক্ট মানে সি আর ডি, দেখো আমাদের নিউমারেটারে সি আর ডি আছে, বাই ডিনোমিনেটারে কার আছে, ডিনোমিনেটারে এ আর বি, তাহলে সেটাই আমরা দেখেছিলাম কেসি। এইবার যাই আমরা লিখেছিলাম তাদের কিন্তু কনসেন্ট্রেশন লিখেছি, তাহলে এইটাকে একবারে লেখা যায় ইউনিট অফ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডেল্টা এন, যেখানে ডেল্টা এন মানে সামেশন অফ মোলস অফ গেসিয়াস প্রোডাক্ট বাই সামেশন অফ মোলস অফ গেসিয়াস রিঅ্যাকটেন্টস। তাহলে আমরা এখানে ডেল্টা এনকে কীভাবে লিখতে পারি, সামেশন অফ মোলস অফ গেসিয়াস প্রোডাক্ট। মাথায় রাখতে হবে সবাই গেসিয়াস ফেজে যাতে থাকে, আমি ধরে নিচ্ছি এখানে সবাই যদি গেসিয়াস ফেজে থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এইভাবে সি প্লাস ডি, সি প্লাস ডি, এই স্টয়চিওমেট্রিগুলো জাস্ট সাম আপ করছি, সি প্লাস ডি এই প্রোডাক্টের স্টয়চিওমেট্রি সাম আপ হয়ে গেছে, মাইনাস রিঅ্যাকটেন্টের স্টয়চিওমেট্রি এ প্লাস বি। তাহলে আমরা ডেল্টা এন এর ভ্যালুটা কিন্তু এইভাবেও বার করতে পারবো, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গেসিয়াস হতে হবে, গেসিয়াস, না হলে তো কাউন্টই করবো না, ঠিক আছে, না হলে তো কাউন্টই করবো না। তাহলে আমরা এরকম ইউনিট অফ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডেল্টা এন, অনেক সময় ডেল্টা এন জিও লেখা থাকে, ঠিক আছে, ডেল্টা এন জি, টু আইডেন্টিফাই এভরি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস বা কম্পাউন্ডস আর ইন গেসিয়াস স্টেট, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। তাহলে কনসেন্ট্রেশনের ইউনিট কি, এখন কনসেন্ট্রেশনের ইউনিট তো মোল পার লিটার, তাহলে কনসেন্ট্রেশনের ইউনিট মোল পার লিটার। তাহলে আমরা কেসির ইউনিটটা কি জানতে পারলাম, কেসির ইউনিটটা কি বুঝলাম, তাহলে কেসির ইউনিট হলো মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন, ডেল্টা এন মানে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট বাই নাম্বার অফ মোলস অফ রিঅ্যাকটেন্ট provided the condition every individual compounds must be in gaseous phase। তাহলে আমরা কেসির ইউনিট পেলাম মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। এইবার যদি আমরা কেপি ভাবি, তাহলে কেপি কে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে কেপি কে দেখো এইভাবে করা যায়, পার্শিয়াল প্রেশার অফ দ্য প্রোডাক্টস বাই পার্শিয়াল প্রেশার অফ দ্য রিঅ্যাকটেন্টস, তাদের তো পাওয়ারে সবসময় স্টয়চিওমেট্রি থাকবে, তাহলে এইটা কিন্তু আমরা আগেই করেছি। তাহলে এইখানে ইউনিট অফ কনসেন্ট্রেশন না বলে তাহলে আমরা এখন বলতে পারি ইউনিট অফ প্রেশার, কারণ আমরা প্রেশারের রেসপেক্টে রিপ্রেজেন্ট করেছি। তাহলে ইউনিট অফ প্রেশার টু দি পাওয়ার ডেল্টা এন, আর ডেল্টা এনের ডেফিনিশন কিন্তু একই রকম করে হবে। তাহলে ফাইনালি প্রেশারের ইউনিটকে আমরা কি লিখতে পারি, এটিএম। তাহলে এইখানে দেখো মুছে গেছে, তাহলে এইটাকে যদি আমরা লিখি, তাহলে এইটার ইউনিট কি হবে, কেপির ইউনিট হবে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এইটা হলো কেপির ইউনিট। তাহলে আমরা কেসির ইউনিট আলাদা করে যদি লিখি, কেসির ইউনিট হচ্ছে মোল পার লিটার, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। আর কেপির ইউনিট কি, কেপির ইউনিট হলো এটিএম, এটিএম কেন, শুধু প্রেশারের ইউনিট যা হবে তাই তো হবে কেপির ইউনিট, তাহলে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। আর ডেল্টা এন কিন্তু সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি এরকমভাবে, তারপরে প্রোডাক্টের যা মানে মোলস হবে বাই রিঅ্যাকটেন্টের মোল, কিন্তু মাথায় রাখতে হবে কি সবাই যাতে গেসিয়াস ফেজে থাকে। এবার হলো কে এক্স, তাহলে আমি একটু মুছছি, তাহলে কে এক্সের গল্পটা কী হবে, কে এক্স দেখো ইউনিটলেস, কারণ কে এক্স মানে তো মোল ফ্র্যাকশনের কোনো ইউনিটই থাকে না। তাহলে কে এক্সের যদি আমি ভাবি কে এক্স কী হবে, কে এক্স কিন্তু বেসিক্যালি ইউনিটলেস, কারণ মোল ফ্র্যাকশন ইটসেলফ একটা ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে মোল ফ্র্যাকশন আমরা যদি ভাবি মোল ফ্র্যাকশন কিন্তু ইউনিটলেস কোয়ান্টিটি, একটা ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে আমরা মোল ফ্র্যাকশন যদি ইউনিটলেস ধরে নিই, তাহলে কে এক্সও কিন্তু ইউনিটলেস হবে। তাহলে এইখানে কিন্তু এটা লিখে রাখছি, এটা দেখা যাচ্ছে না, এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম কেসির ইউনিট কি, কেসির ইউনিট মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন, কেপির ইউনিট কি এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন, আর কে এক্সের ইউনিট কি ইউনিটলেস, এটার কোনো ইউনিটই নেই। তাহলে আমরা ইন ডিটেল বুঝলাম এর ইউনিট কী হবে। এইবার আমরা দুটো রিয়াকশনের এক্সাম্পল দেখে কিন্তু লেকচারটা শেষ করব, তাহলে কিন্তু আমরা আরও ডিটেলে বুঝতে পারবো বেসিক্যালি কী বলতে চাইছি। চলো এক্সাম্পলটা দেখা যাক। এক্সাম্পলটা ফার্স্ট এক্সাম্পল, পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসে, ফাইন্ড দ্য ইউনিট অফ কেপি অ্যান্ড কেসি
ফর দ্য ফলোইং রিয়াকশন। এখানে দেখো একটা রিয়াকশন দিয়ে দিয়েছে, আবার ব্যালেন্স করা নেই, তাহলে আমাকে কি করতে হবে, আগে দেখে নিতে হবে রিয়াকশনটা ব্যালেন্স আছে কি নেই। ম্যাক্সিমাম টাইম ব্যালেন্স থাকেই, কিন্তু যদি না থাকে সেটা কিন্তু তোমার দায়িত্ব ব্যালেন্সটা করে নেওয়া। তাহলে আমরা ব্যালেন্সটা করে নিই, তাহলে ব্যালেন্সটা যদি করে নিই তাহলে এখানে 2 হবে, এখানে 3 হবে, তাহলে আমরা ব্যালেন্সটা করে নিলাম। এইবার আমরা যদি কেপি আগে লিখি, কেপি, তাহলে কেপির ইউনিট আমরা কি জানি, এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। আর ডেল্টা এন মানে ডেল্টা এন কিন্তু গেসিয়াস, তাহলে গেসিয়াসে করতে হবে। তাহলে প্রথম ক্যালকুলেশন যেটা তোমাকে করতে হবে, ডেল্টা এন কত, নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট, গেসিয়াস প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস অফ গেসিয়াস রিয়াক্টেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আছে, আর তো কেউ নেই, 2 মাইনাস রিয়াক্টেন্সটা যোগ করো 3 + 1, তাহলে 3 + 1 রিয়াক্টেন্টটা টোটাল। তাহলে আমরা নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস অফ রিয়াক্টেন্ট, এটা যদি করি 2 - 4 আসছে, তাহলে আলটিমেট কত হবে, -2। তাহলে আমরা কেপের ইউনিটটা কি লিখতে পারবো, কেপের ইউনিট হচ্ছে এটিএম, এটার জন্য -2, ঠিক আছে। তাহলে এইটা হলো কেপি। আর যদি কেসি লিখতাম, কেসি, তাহলে কেসির ইউনিট কি, কেসির ইউনিট হচ্ছে মোল পার লিটার, তাহলে মোল পার লিটার আর ওপরে ডেল্টা এনই থাকতো। তাহলে আলটিমেটলি যেটা লিখতে হতো মোল পার লিটার টু দি পাওয়ার -2। তাহলে এই রিয়াকশনটার জন্য কিন্তু কেপি কেসির ইউনিটটা কিন্তু আমরা ইজিলি করতে পারলাম। আর যদি কে এক্স আসতো, কে এক্স, কারণ আমি দেখিনি, কারণ কে এক্সের ইম্পর্টেন্স কম, তাহলে এটা হচ্ছে ইউনিটলেস, কারণ এটা তো ইউনিটই নেই। তাহলে একটা রিয়াকশানের কেপি কেসি কে এক্সের ইউনিট কী হবে সেটা নিয়ে কিন্তু আমরা খুব ইজিলি কথা বললাম। তাহলে পরের কোয়েশ্চেনটা যাই, পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখো, পরের কোয়েশ্চেনটা গেলে আরও ক্লিয়ার হবে। ফাইন্ড দ্য ইউনিট অফ কেপি অ্যান্ড কে এক্স ফর দ্য ফলোইং রিয়াকশন, কোয়েশ্চেন নাম্বার 2। যেখানে দেখছি শুধুমাত্র কিন্তু গ্যাস নেই, তার সাথে সলিডও চলে এসছে। তাহলে এইটা কিন্তু প্রথম এক্সাম্পল হতে যাচ্ছে আমাদের জন্য, যে এটা একটা নতুন টাইপের জিনিস, আমরা কিন্তু এতক্ষণ করিনি। কিন্তু না করলেও আমরা কিন্তু অন্তত এইটা জানি যে সলিড, পিওর সলিড বা পিওর লিকুইড হলে অ্যাক্টিভ মাস = 1 হয়ে যায়, তার মানে সেখানে 1 লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি, কেপির এক্সপ্রেশনটাকে কী হবে দেখি, তারপর তো ইউনিট। তাহলে কেপির এক্সপ্রেশনটা এই রিয়াকশানে কেপি হবে, কেপি = শুধু প্রোডাক্টের সাইডে গ্যাসিয়াস কে আছে, শুধু CO2, তাহলে পার্শিয়াল প্রেশার অফ CO2 পাওয়ার কিছু থাকবে না, 1 লিখতেও পারো, নাও লিখতে পারো, বাই কি কেউ থাকবে, কেন এখানে তো আর কেউ থাকবে না, শুধুমাত্র একটাই, আর বাইও কেউ থাকবে না, বাই 1, কেন আমার এখানে কিন্তু কোনো গ্যাসিয়াস প্রোডাক্টই নেই, আমি ডাইরেক্ট এটা 1 লিখে দিয়েছি অ্যাক্টিভ মাস। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো না, পি অফ CO2, ভেরি ইজি, ঠিক আছে, পি অফ CO2। এইবার যদি আমি কেপির ইউনিট বলতে চাই, তাহলে কেপির ইউনিট কি, এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এইখানে ডেল্টা এন ক্যালকুলেট যদি করি, ডেল্টা এন = কী হবে, এইখানে প্রোডাক্টের সাইডে দেখো গ্যাসিয়াস প্রোডাক্ট একটাই আছে, আর তার স্টয়চিওমেট্রি 1 আছে, তাহলে এখানে 1, আর রিয়াক্টেন্টের সাইডে তো কেউ নেই, তাহলে এখানে -0, তাহলে = 1। তাহলে আমরা কেপির ইউনিট এটার জন্য কি লিখতে পারবো, এটিএম টু দি পাওয়ার 1, 1টা লিখলাম না, শুধু এটিএম, ঠিক আছে। আর কেসির এক্সপ্রেশন কেমন হবে, কেসি মানে কনসেন্ট্রেশনের টার্মে লিখতে হবে, শুধু গ্যাসিয়াস প্রোডাক্ট। তাহলে কনসেন্ট্রেশনের টার্মে যদি লিখি শুধু গ্যাসিয়াস প্রোডাক্ট, CO2, আর পাওয়ার 1, কিছু না লিখলে পাওয়ার 1, আর বাই 1, নিচে 1, তাই ওইটাও আমি লিখছি না। এইবার তাহলে আমরা কেসির যদি ইউনিট ভাবি, তাহলে কেসির ইউনিট কী হবে এটার জন্য, মোল পার লিটার, ভেরি ইম্পর্টেন্ট, মোল পার লিটার ডেল্টা এন। আর আমরা কি দেখলাম, ডেল্টা এন আমরা তো এটা বার করলাম এই রিয়াকশানে, ডেল্টা এন = কি, 1 - 0 = 1, তার মানে এটা কিন্তু 1। তাহলে বেসিক্যালি আমাদের কেসির ইউনিট হবে মোল পার লিটার। তাহলে এইভাবে করে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু যে কোনো রিয়াকশানের কেপি কেসি আমরা বার করতে পারবো। শুধু মাথায় রাখবো যে এই যেগুলো বার করছি ডেল্টা এন, সেগুলো কিন্তু গ্যাসিয়াসের জন্য, আর এই যে কেপির এক্সপ্রেশন সেগুলোও কিন্তু গ্যাসিয়াস। তাহলে শুধুমাত্র গ্যাসিয়াস সিস্টেমগুলো কিন্তু আমরা কনসিডার করব, আর যদি পিওর সলিড আর পিওর লিকুইড থাকে তাহলে কিন্তু তাদের অ্যাক্টিভ মাস 1 ধরে নেব। সো আমরা একদম ভেরি বেসিক থেকে কিন্তু আমরা আমাদের স্কিলগুলো ডেভেলপ করতে চাইছি। সো লেকচারটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই লেকচার 3ও আসবে, তাই লেকচার 2টা যদি ভালো করে রাখতে পারি, লেকচার 3তে কেপি কেসি রিলেশন দেখবো, হাউ দে আর রিলেটেড টু ইচ আদার, তাহলে খুব ইজিলি আমরা সেগুলো করতে পারবো। সো খুব শীঘ্রই লেকচার 3ও আসবে। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।